ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে স্বাগত। আমি সেলিম খান আছি আপনাদের সঙ্গে। আপনারা জানেন আগামী 5 নভেম্বর আমেরিকায় নির্বাচন হতে চলেছে, প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনে যিনি জয়ী হবেন তিনি 2025 থেকে 2029 সাল পর্যন্ত তিনি ক্ষমতায় থাকবেন। এই সময়কালের মধ্যে পৃথিবীর যাবতীয় বড় বড় সিদ্ধান্ত আমেরিকার পক্ষ থেকে তিনি নেবেন। ফলে এই মুহূর্তে এই এক মেরুর বিশ্বে আমেরিকা যে জায়গায় অবস্থান করছে, সেখানে এই প্রেসিডেন্ট যিনি হবেন তিনি যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমি আপনি সবাই বুঝতে পারছি। এখন এই নির্বাচনকে ঘিরে চিরাচরিতভাবে ডেমোক্র্যাট এবং রিপাবলিকানদের মধ্যে লড়াই শুরু হয়েছে, কিন্তু রিপাবলিকানরা গত 4 বছর ধরে যারা ক্ষমতার বাইরে তারা কিন্তু বেশ এগিয়ে আছে, তার বেশ আনন্দে আছে। ঠিক উল্টো চিত্র যদি দেখি তাহলে কিন্তু সেই চিত্র ডেমোক্র্যাটদের মধ্যে দেখা যাচ্ছে। একেবারেই উল্টো চিত্র, যে ডেমোক্র্যাটদের মধ্যে প্রার্থী নিয়ে এক ধরনের গৃহবিবাদ শুরু হয়ে গেছে। ডেমোক্র্যাট নেতাদের একাংশ বাইডেনকে চাচ্ছেন, একাংশ চাচ্ছেন না। যারা চাচ্ছেন না তারা খবরের কাগজে কলাম লিখে বাইডেনের অপসারণ চাচ্ছেন বা বাইডেন সরে যান এই দাবি জানাচ্ছেন। কেউ টিভিতে সাক্ষাৎকার দিচ্ছেন, কেউ সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিচ্ছেন। সব মিলিয়ে একটা ভিন্ন অবস্থা, যে অবস্থার মধ্যে এই কঠিন লড়াইয়ে ডেমোক্র্যাটদের জন্য জেতা খুবই কঠিন। এবার যদি আমরা বিরোধিতার কথায় আসি, তাহলে প্রথমেই হলিউড তারকা জর্জ ক্লুনির কথা বলি। তিনি নিউ ইয়র্ক টাইমসে একটি কলাম লিখেছেন। সেই কলামে তিনি বলছেন যে বাইডেনকে আমরা 2010-এ দেখেছিলাম, যে বাইডেনকে আমরা 2020-এ দেখেছিলাম, সেই বাইডেন কিন্তু এই বাইডেন না। সুতরাং তাকে সমর্থন করার ব্যাপারে ভাবতে হবে। বিশেষ করে গত বিতর্কে, মানে ট্রাম্পের সঙ্গে যে প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্ক অনুষ্ঠিত হয়েছিল, সেই বিতর্কে বাইডেনকে যেভাবে দেখেছেন, তারপরে আর ক্লুনি বাইডেনকে সমর্থন করতেই পারছেন না। ঠিক একইভাবে আরেকজন সিনেটর, তিনি ওয়াশিংটন পোস্টের মতো একটি প্রভাবশালী পত্রিকায় একই ধরনের কথা লিখেছেন যে বাইডেন যেন নিজে থেকে সরে যান, কারণ বাইডেনের নিজে থেকে সরে যাওয়া ছাড়া এই মুহূর্তে ডেমোক্র্যাট দলের নতুন কোনো প্রার্থীকে আনা প্রায় অসম্ভব। আপনারা জানেন বাইডেনের খুব কাছের মানুষ ন্যান্সি পেলোসি। তিনি কংগ্রেসে হাউস অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার ছিলেন। পেলোসি কিছু কথা বলেছেন সম্প্রতি। পেলোসি বলছেন যে বাইডেন তার সিদ্ধান্তকে আমি সমর্থন করি, সব সময়ই করি, তাকে শ্রদ্ধা করি। তিনি যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তের সঙ্গে আমি একমত থাকব। পেলোসি কিন্তু বলেননি যে বাইডেন আপনি সরে যান, কিন্তু বাইডেন যদি সরে যান তাকে কিন্তু তিনি সমর্থন করবেন, একটু ঘুরিয়ে বলেছেন। আবার বাইডেন যদি থাকেন তাকেও তিনি সমর্থন করবেন। কিন্তু বাইডেন নিজে আসলে কি ভাবছেন? বাইডেন এখনও অনড়। তিনি এবং তার সতীর্থরা বলছেন যে না, এখান থেকে এই দৌড় থেকে, প্রেসিডেন্টদের দৌড় থেকে তিনি সরবেন না, যতই সমালোচনা আসুক। আসলে সামনাসামনি বাইডেনকে এতটাই বিবর্ণ দেখাচ্ছে যে কেউই মানতে পারছেন না যে ট্রাম্পের বিপক্ষে বাইডেন সেইভাবে লড়তে পারবেন। কারণ যদি এই বিবর্ণ দশা তার নির্বাচন পর্যন্ত চলতে থাকে, এরপরে জুলাইয়ের পর থেকে পুরো দমে নির্বাচনী প্রচার শুরু হয়ে যাবে। সেখানে যদি তিনি ডেমোক্র্যাট ভোটারদের মন জয় না করতে পারেন, তাহলে কিন্তু তার জন্য একটা বড় পরাজয় অপেক্ষা করে আছে। তার বিরুদ্ধে অভিযোগ উঠছে যে তিনি নাকি নিউরাল প্রবলেমে আক্রান্ত, অর্থাৎ তার মস্তিষ্কে নিউরনে কোনো ধরনের সমস্যা হয়েছে। কেউ বলছেন তার পার্কিনসন্স ডিজিজ তিনি আক্রান্ত হয়েছেন, যে কারণে তিনি খেই হারিয়ে ফেলেন, যে কারণে তিনি কথা বলতে ঠিক মতো পারেন না, পুরোটা শুনতে পান না। কিন্তু এই সব অভিযোগ, তার এই শারীরিক সমস্যা সম্পর্কে যে অভিযোগগুলো উঠছে, সব অভিযোগ হোয়াইট হাউসের পক্ষ থেকে অস্বীকার করা হয়েছে। হোয়াইট হাউসের যিনি ডাক্তার, যিনি চিকিৎসক, তিনি কিন্তু বাইডেনের ব্যাপারে সার্টিফিকেট দিচ্ছেন যে প্রেসিডেন্টের এই ধরনের কোনো সমস্যা হয়নি। কিন্তু তিনি বললে কি হবে? বাইডেনের বয়স তো এখন 81, বয়সের তো একটি ধর্ম আছে। 2024-এ এসে বাইডেনকে সরানোর একটা চাপ ডেমোক্র্যাটদের পক্ষ থেকে শুরু হয়েছে
এবং দলের একাংশের পক্ষ থেকে। অথচ এই ডেমোক্র্যাট দল, আপনাদের যদি মনে থাকে, 2016 সালেই কিন্তু বাইডেনকে বাতিল করে দিয়েছিল। আপনারা জানেন যে ওবামার সঙ্গে বাইডেন 2 দফায় ভাইস প্রেসিডেন্ট ছিলেন 2009 থেকে 2016 পর্যন্ত। 2016 নির্বাচনে বাইডেনের কিন্তু প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার কথা, কিন্তু বাইডেনকে ডেমোক্র্যাটরা প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার সুযোগ দেননি। সেখানে প্রেসিডেন্ট হয়েছিলেন হিলারি ক্লিন্টন। সেই সময়, আজ থেকে 8 বছর আগে যিনি বাতিল হয়ে গেছেন, তিনি কি কারণে আজ প্রাসঙ্গিক, এর ব্যাখ্যা কিন্তু ডেমোক্র্যাট নেতারা কেউ দিতে পারছেন না। বয়স একটা বড় ব্যাপার। বাইডেন ইতিমধ্যে রেকর্ড করে ফেলেছেন। 2021-এ তিনি যখন আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে হোয়াইট হাউসে আসেন, তখন তার বয়স ছিল 78 বছর। এত বয়স্ক প্রেসিডেন্ট কখনো আমেরিকায় আসেননি। সেদিক দিয়ে বাইডেনের রেকর্ড আবারও অন্য কেউ করতে পারবে না। এই বাইডেনকে তিনি যদি আবারও এই 2024-এ নির্বাচিত হন এবং 2025-এ নতুনভাবে দ্বিতীয়বারের জন্য হোয়াইট হাউসে ঢোকেন, তাহলে সেটাও হবে একটা বড় রেকর্ড। কারণ তখন তার বয়স হবে 82 বছর। এই 82 বছরের বোঝা নিয়ে তিনি ঢুকতে পারবেন কি পারবেন না সেটি পরের কথা, কিন্তু বাইডেন যে রেকর্ড করেছেন সেই রেকর্ড ভাঙার মতো ক্ষমতা কিন্তু এখনও কারো হয়নি। বাইডেনের নিয়ে এত প্রশ্ন, তাহলে ডেমোক্র্যাট দলের সামনে আসলে বিকল্প কি? বিকল্প আসলে খুবই কম। কারণ বাইডেন যদি না সরেন, তাহলে তাকে সরানোর মতো কেউ নেই। এটি হচ্ছে প্রথম সমস্যা। দ্বিতীয়, দলের মধ্যে কোনো নেতাকে প্রস্তুত করা হয়নি যিনি ট্রাম্পের বিরুদ্ধে সেভাবে লড়তে পারেন। এমনকি ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকেও সেভাবে তৈরি করা হয়নি। ফলে আজ যদি হঠাৎ করে কোনো ডেমোক্র্যাট নেতাকে বাইডেনের জায়গায় প্রতিস্থাপন করা হয়, তাহলে তিনি কিন্তু ট্রাম্পের সঙ্গে পেরে উঠবেন না, কারণ হাতে সময় খুব কম। এই মাত্র 3.5 মাসের মতো সময়ের মধ্যে ট্রাম্পের মতো একজন প্রচণ্ড শক্তিশালী প্রার্থীর বিরুদ্ধে লড়াই করে দলের জয় নিয়ে আসা খুবই খুবই কঠিন কাজ। এমনকি কমলা হ্যারিসও কিন্তু তার বিকল্প না। ফলে বেশিরভাগ ডেমোক্র্যাট নেতা যারা প্রবীণ নেতাদের মধ্যেই এখনও পর্যন্ত বাইডেনের কিছুটা হলেও জনপ্রিয়তা বা একে গ্রহণযোগ্যতাই বলা ভালো, গ্রহণযোগ্যতা আছে। এই নেতারা তাকে মন্দের ভালো হিসাবে দেখছেন। এখন মন্দের ভালো বাইডেন 2024-এর 5 নভেম্বর তার দলকে নির্বাচনী বৈতরণী পার করতে পারেন কিনা সেটাই দেখার। ধন্যবাদ সবাইকে।